বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের ইরাপের সেনাপ্রধান উদিত্য নারায়ণ উদিত্য নারায়ণ কালকে কি বলছে দেখেন। সে বলতে চাচ্ছে যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক আছে এবং সেনাবাহিনীর সাথে আমাদের প্রায় কথা হয় এবং আমরা চাই যে এখনো পথ খোলা আছে। দেখেন এখানে যদি কূটনীতিক ভাষা কি বলে এবং কূটনীতিক এই যে সেন্টিমিটার যদি ভাষায় ভিত্তিক যদি দেখেন যে সেনাপ্রধান উদিত্য নারায়ণ কি বলতে চায়, আপনি দেখেন যে ভারতবর্ষের এবং ভারতের ইতিহাসে সবচাইতে ব্যর্থ সেনাপ্রধান যদি থাকে সেটা হলো আপনার উদিত্য নারায়ণ। আপনার উদিত্য নারায়ণ কেমন মাইন্ডের আপনি যদি দেখেন যে আপনি জুলাই মাসে দেখেন যে ভারত এবং পাকিস্তানের যে পহেলগ্রামে হামলা হলো এবং পহেলগ্রামে হামলার ফলে ভারত তার তরফা নিষেধাজ্ঞা দেয় এবং একতরফা পাকিস্তানেতে উপরে হামলা করে, যেটাকে বলে অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুরে ভারত হলো আপনার এই 1 ঘন্টার মধ্যেই আপনার তাদের 8টা যুদ্ধ বিমান ধ্বংস হয় এবং প্রায় 200 সেনাবাহিনীর অফিসার এবং বিমান বাহিনীর অফিসার নিহত হয়। এবং ভারত কেন এখানে আপনার হারিয়ে গেল এবং ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন আপনার করতে পারলো না এবং পাকিস্তান কিভাবে আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারলো, এটা যদি বলতে চাই যে লং টাইম লাগবে। আপনি একটা জিনিস দেখুন যে ভারতের উদিত্য নারায়ণ কেন বলতেছে যে গত 17 বছর যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা বলে আমি যেটা বলবো ওইটাই। আপনার গত 17 বছর বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি ছিল, এই পররাষ্ট্র নীতি ছিল হলো আপনার একতরফা, অর্থাৎ ভারতের পররাষ্ট্র নীতি। আমি থাইল্যান্ড, আমেরিকা বা আপনার কানাডা, আপনার শ্রীলঙ্কা, আমার স্টাডি কিভাবে সাজাবো এটা নির্ভর করে দিতে হলো ভারত। এবং ভারতের পররাষ্ট্র যেমন আপনার নেপালের কথাই বলুন যে নেপালের পররাষ্ট্রনীতি ঠিক করে দেয় হলো ভারত। এবং বাংলাদেশের যে গত 17 বছর শেখ হাসিনার সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক করে দিত ভারত, যে বাংলাদেশ আঞ্চলিক রাষ্ট্রগুলোর সাথে তার ভারসাম্য কেমন হবে। সেই জন্য শুধু তাই নয়, বাংলাদেশের সেনাবাহিনী কখনো যেন মাথা তুলে দাঁড়াতে না পারে এবং বাংলাদেশের সেনাবাহিনী তারা প্রযুক্তিগত যেন উন্নত না হয়, সেই জন্য ভারতের সবসময় তাদের হেজুমনির পরিবর্তন এই সরকার ব্যবস্থা তৈরি করছে। কারণ আপনি দেখেন যে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব বা বিডিআর গত 17 বছর রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে আপনি চলছে এবং রাজনৈতিক ভাইলেশন পরিবর্তন করছে। আপনি কিন্তু সেনাবাহিনীর যে নিজস্ব প্রযুক্তি, নিজস্ব সক্ষমতা, এইগুলোগুলো আপনি তৈরি করতে পারে নাই। আপনার মায়ানমারেই দেখেন যে মায়ানমার যে এত অশান্তির ভিতরেও যে মায়ানমারের যে সেনাবাহিনীর প্রযুক্তি এবং মায়ানমারের সেনাবাহিনীর যে আপনার সক্ষমতা, তার সাথে বাংলাদেশের সেনাবাহিনীর তার সংখ্যাটা অনেকটাই দুর্বল। কারণ আপনার কেন বলছি, কারণ আপনার গত 17 বছর শেখ হাসিনা সেনাবাহিনীকে উন্নত করতে দেয় নাই। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে যদি উন্নয়ন করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের দেখে আঞ্চলিক যে ভূ রাজনৈতিক পট পরিবর্তন নতুন করে তৈরি হবে। আপনি একটা শুধু বাংলাদেশের মুসলিমদের ক্ষেত্রে না, আপনার ইরানের ক্ষেত্রে দেখুন যে ইরান মুসলিম কান্ট্রি দেখা ইরানকে আপনার তারার সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে দেখে আজ ইরানকে দমন করতে চাচ্ছে। অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলোতে কখনোই আপনার সেনাবাহিনীর সক্ষমতা তৈরি করতে দিবে না। অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলো সেনাবাহিনী, শক্তিশালী সেনাবাহিনী গঠন কখনোই আপনার ভারত তৈরি করতে দিবে না, বা ইসরায়েল তৈরি করতে দিবে না, বা পশ্চিমারা তৈরি করতে দিবে না। কারণ তারা কখনোই আপনার মুসলিম রাষ্ট্রগুলোর যে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী বলেন, এই বাহিনীগুলো নিজস্ব প্রযুক্তি তৈরি করতে পারবে না। কারণ এই বাহিনীগুলো যদি আপনার নিজস্ব প্রযুক্তি তৈরি করে এবং নিজস্ব সক্ষমতা তৈরি হয়, সেক্ষেত্রে ভূ রাজনীতিক ক্ষেত্রে বা আঞ্চলিক রাজনীতিক ক্ষেত্রে নতুন নতুন মেরুদণ্ডের সম্মুখীন হতে হবে। কারণ তারা নিজের পায়ে তখন নিজেরা দাঁড়াতে পারবে। কারণ
বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী যেন নিজের পায়ে না দাঁড়াতে পারে, সেই জন্যই আপনার গত 17 বছর সেনাবাহিনী, নৌবাহিনী এদেরকে আপনার খাট বানাতে দিছে, আপনার বিছনা বানাতে দিছে, মাটি কাটতে দিছে, গরু রাখতে দিছে, এইগুলো কাজ করছে। আপনার র্যাবকে দিছে আপনার ইনকাউন্টার করে হত্যা করার জন্য যারা বিরোধী দল নেতা ছিল, এবং পুলিশের কাজ ছিল হলো আপনার রাজনৈতিক ম্যান্ডেট হলো আপনার বৈধতা দেওয়া। কিন্তু বাংলাদেশের জনগণ এবং পতনের পরে যখন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী তারা নিজস্ব সক্ষমতা তৈরি করতে শুরু করছে, তখনই আপনার ভারতের চিন্তিত শুরু হয়েছে। কারণ ভারত চিন্তা করতেছে যে বাংলাদেশের সেনাবাহিনী বা নৌবাহিনী, বিমান বাহিনী যদি প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যায়, সেক্ষেত্রে হলো ভারতের ক্ষেত্রে একটা থ্রেট হতে পারে। কেমন থ্রেট? আপনি যদি দেখেন যে বাংলাদেশের যদি ভূ রাজনীতিগুলো দেখেন, বাংলাদেশ এমন একটা এশিয়া মহাদেশের ভিতরে এমন একটা দেশ, এই দেশ হলো আপনার এশিয়া ভূ রাজনীতিক, শুধু এশিয়া না, এশিয়া এবং মধ্য এশিয়ার ভিতরে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট রাষ্ট্র। বাংলাদেশ ভূ রাজনীতি কেন এশিয়ার ভিতরে আপনার গুরুত্বপূর্ণ রাষ্ট্র? দেখেন যে বাংলাদেশের যে জলরস আছে, যেটা হলো আপনার কক্সবাজার, মায়ানমার বা সেন্ট মার্টিন দ্বীপগুলো যদি দেখেন, এই যে বাংলাদেশ যে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের যদি আপনার ডাইনে যান মায়ানমার, তারপরে যান নেপাল, বাম পাশে যান ভুটান, এবং উত্তর দক্ষিণে যান যেমন হিমালয়ান পাহাড়, এবং তার উত্তর এবং দক্ষিণে গেলে চীন। তাহলে একটা জিনিস দেখেন, এবং তার উত্তর এবং পশ্চিমে গেলে আপনার ইউরোপের রাষ্ট্রগুলো দেখা যাচ্ছে। তাহলে দেখেন যে বাংলাদেশের সাথে যদি ইউরোপ বা আপনার গ্লোব কান্ট্রিগুলো যদি দেখেন যে ইকোনমিক এক্সপ্রেস তৈরি করতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশের খুবই প্রয়োজন। আপনার ভূ রাজনৈতিক ক্ষেত্রে দেখেন যে আঞ্চলিক রাজনীতিকের ক্ষেত্রে দেখেন, বিজনেস করিডরের ক্ষেত্রে যদি দেখেন যে বিজনেস পলিসি যদি মেকার দেখেন যে বিজনেস মেকার কি এবং বিজনেস কিভাবে মেকারিতে সবচাইতে উন্নত রাষ্ট্রগুলো হয়, যখন আপনার নদী শাসন এবং নদী ব্যবস্থাকে আপনি শক্তিশালী করতে পারেন, এবং এই যে আপনার সেখান থেকে বিজনেস বেশি আসে। কারণ বাংলাদেশে যে বঙ্গোপসাগর আছে, এবং আপনার এই সাগরগুলোর পাশ দিয়ে এবং বাংলাদেশের এই সাগরকে যদি উন্নত করা যায় এবং এখানে যদি আপনার প্রযুক্তি উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে বিজনেস স্ট্র্যাটেজি নতুন করে তৈরি হবে, যেটা ভারত ভয় করতেছে। আপনি একটা জিনিস দেখুন, যে আজ ইরানকে এই যে আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, এবং আমেরিকা ভেনেজুয়েলার তুলে নিতে 2.5 ঘন্টার ভিতরে 100 জন মানুষকে হত্যা করলো, যেটা হলো অবশ্যই জেনোসাইড। ভেনেজুয়েলাতে এত জেনোসাইড করলো, আপনার মানবাধিকার কমিশনার, আপনার হিউম্যান রাইটস, আপনার নোবেল বিজয়ী, এরা কি কোনো প্রতিবাদ করছে? যে একজন দেশের বৈধ প্রেসিডেন্টকে একটা দেশে তুলে নিয়ে গেছে, এবং এর 2.5 ঘন্টার মধ্যে তার দেশের 100 জন মানুষকে হত্যা করা হয়েছে, জেনোসাইড করা হয়েছে, তারপরেও কি মানবাধিকার কমিশনার বা এই যে নোবেল বিজয়ী, বড় বড় নোবেল বিজয়ী, তারা কি প্রতিবাদ করছে যে এই যে আপনি ভেনেজুয়েলা থেকে আপনার প্রেসিডেন্টকে কেন তুলে আনছেন? অন্যদিকে দেখেন যে ইরানের সাধারণ কয়েকজন মানুষ অবশ্যই আপনার বিনা বিচারে আপনার হত্যা কখনোই মানবাধিকার আপনার গ্রহণ করে না, কিন্তু ইরানের বিষয়ে আপনার অনেক মানবাধিকার কমিশনার, আপনার নোবেল বিজয়ী, নোবেল লয়েড, তারা বক্তব্য দিতেছে এবং তারা কথা বলতেছে, এবং তারা এই হত্যার জন্য এই যে আপনার ইরানকে হলো কাঠগড়ায় দাঁড়াচ্ছে। তাহলে দেখেন এই যে দ্বিনীতি যে পররাষ্ট্র নীতি এবং দ্বিনীতি যে চিন্তা ভাবনা, তাহলে এখানে কি বোঝা গেছে যে নোবেল, মানবাধিকার, হিউম্যান রাইটস, ইউএন সব তাদের, এবং তারা এই হিউম্যান মানবাধিকার বা আপনার এইগুলো দিয়েই তাদের যে অন্য রাষ্ট্রগুলো আছে, এই অন্য রাষ্ট্রগুলোকে প্রভাব বিস্তার করে। এটা কি বোঝা যাচ্ছে না যে তারা তাদের অন্য রাষ্ট্রগুলোতে কিভাবে প্রভাব বিস্তার করতেছে এবং কিভাবে তাদের গোয়েন্দা তথ্যগুলো নিচ্ছে? আপনি একটা জিনিস দেখেন যে ভূ রাজনীতিকের ক্ষেত্রে আপনি যদি গ্লোব কান্ট্রিগুলো দেখেন, যে এনার্জি পাওয়ার, যে এই এনার্জি পাওয়ার যদি এখন তারা আক্রমণ করে, সেক্ষেত্রে কি হবে? আপনার গ্লোব কান্ট্রিগুলো দেখেন, যদি ইরানে যদি আক্রমণ করে, শুধু ইরানের ভিতরে এই সংঘাত থামা থাকবে না, এই সংঘাত ছড়া যাবে হলো আপনার
এই অন্যদিকে মিশর, লেবানন, অন্যদিকে আপনার ভারত মহাসাগরে এদিকে ছড়া পড়বে। এবং আমেরিকার যে বেস কাতার, দুবাই, সৌদি আরব বা আপনার আফ্রিকান রাষ্ট্রগুলোতে, এই রাষ্ট্রগুলোতে আপনার যুদ্ধ আপনার সরে যাবে। এবং আমেরিকা যদি এখন যদি সরাসরি আমেরিকার থেকে যদি হামলা করে, আপনি যদি মেক্সিকোর যে আপনার ভূসাগর নদী আছে, আটলান্টিক মহাসাগর, এখান থেকে যদি মেক্সিকোর থেকে যদি আমেরিকা আক্রমণ করে, সেক্ষেত্রে কি করব? এবং আমেরিকা তখন আপনার মেক্সিকোতেও আক্রমণ করতে পারে। এখন যদি দুবাইয়ের এই বেস ব্যবহার করা হয় বা কাতারের বেস ব্যবহার করা হয় বা আপনার আফ্রিকার কোনো বেস ব্যবহার করা হয়, আফ্রিকান বেস ব্যবহার করে যদি ইরানকে হামলা করা হয়, সেক্ষেত্রে ইরান আপনার এই রাষ্ট্রগুলোতে এবং ওই বেসগুলোতে হামলা হবে। এবং এই বেসগুলোতে যদি হামলা হয়, শুধু যে আপনার আমেরিকার বেসগুলোতে তার বোমা পড়বে না বা মিসাইল পড়বে না, এখানে জনগণের ভিতরে বা পাবলিক প্লেসেও যদি বোমা পড়ে, সেক্ষেত্রে কি হবে? আপনি দুবাই বা কাতার বা আফ্রিকার কোনো দেশে যদি আপনার ক্ষেপণাস্ত্র মারা হয় বা বেসে আমেরিকার বেসে পড়লেও 3টা, আপনার পাবলিক প্লেসে পড়লেও হলো আরও 2টা। এখানে যদি পাবলিক প্লেসে পড়ে, সেক্ষেত্রে কি হবে? দেখবেন যে এর অনেকক্ষণ মানুষ নিহত হবে। যেমন আপনার একটা বাজারের পরে যদি আপনার একটা ক্ষেপণাস্ত্র পড়ে বা একটা স্কুলের বা কলেজে যদি এখানে ক্ষেপণাস্ত্র হামলা হয়, এখানে হাজার হাজার মানুষ মারা যাবে। যখনই ওই দেশগুলোতে হাজার হাজার মানুষ মারা যাবে, তখনই আপনার একটা দেশকে থামা থাকবে না। হ্যাঁ, এমনও হতে পারে যে আমেরিকা এইটা যেটা চাচ্ছে, এবং আমেরিকা ইরানে হামলা কেন করতে চাচ্ছে এবং ইরানের প্রত্যেকটা মিডিয়া কেন ফোকাস দিতেছে। আপনি একটা জিনিস দেখেন, বিবিসি, এনসিসি, এনবিআর বা আপনার এই যে ফক্স বলেন, আপনার পৃথিবীর যে বিখ্যাত মিডিয়াগুলো এবং এই যে মিডিয়ার এই যে হাউসগুলো, দেখবেন যে আজকাল রাজা পহেলিকার যে ছেলে, তাকে সবসাথে বেশি হাইলাইট করতেছে। ইরানের যে আপনার সাবেক স্বৈরাচারী শাসক ছিল রাজা পহেলিকার ছেলেকে হাইলাইট করতেছে। কেন হাইলাইট করতেছে? এখানে যদি হাইলাইট কেন করতেছে এবং ইরানকে বেশি মিডিয়াকে হাইলাইট কেন করতেছে, আপনি একটা জিনিস দেখেন যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তুলে আনলো, এখানে আপনার এই যে ভেনেজুয়েলার কোথায়? ভেনেজুয়েলা হলো আমেরিকার পাশেই, মধ্য অঞ্চলের দেশগুলো। এই এখন যদি ভেনেজুয়েলার রাজনীতিক এবং ভেনেজুয়েলাকে নিয়ে সারাদিন মিডিয়াগুলো কথা শুরু করছিল এবং আঞ্চলিক রাজনীতিকগুলো আপনার যে ভেনেজুয়েলার নিয়ে সবাই পড়ে আসছিল, সেই জন্য ভেনেজুয়েলার মুখ ফিরিয়ে নেওয়ার জন্য এবং ভেনেজুয়েলার বিষয় নিয়ে যেন জনগণ কথা না বলতে পারে বা মিডিয়া কোনো কথা না বলতে পারে, সেই জন্য আমেরিকা ইরানের পিছিয়ে মিডিয়াকে ফেস করাইছে। দেখেন যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই একজন সাবেক পরিচালক এমারসো তার একটা ডায়েরিতে লিখছিল, পৃথিবীতে রেল লাইন এবং তারের সাহায্য চলে এবং এই রেল লাইন এবং তার সমাজৃষ্ট হয়। যেমন এটা মানুষকে ইন্টারনেটে কথা বলে, যেমন আমি একটা মোবাইলে কথা বলতেছি, ইন্টারনেট নাই, তার নাই, তাহলে আমি মোবাইলে আরেকজন কিভাবে আমার কথা শুনতেছে? এই যে সার্ভার, এই সার্ভারকে কিভাবে আপনার মানুষকে মোটিভেশন করা যায়? তাহলে দেখেন যে আমেরিকা গোয়েন্দা সংস্থা সিআই সেই জন্য আপনার তাদের এই যে মিডিয়াকে ইরান দিক দিয়ে নিয়ে গেছে, যেন ভেনেজুয়েলার বিষয়ে নিয়ে মিডিয়ার কথা না বলে। এবং দেখবেন যে ইরানকে কথা বলতেছে, দেখবেন আপনার ফিনল্যান্ড বা গ্রিনল্যান্ড বা আপনার কদিন পরে দেখবেন তাদের একটা প্রেসিডেন্টকে নিয়ে আসবে। তাদের প্রেসিডেন্টকে যখন নিয়ে আসবে এবং তুলে নিয়ে আসবে, যখন মিডিয়া বেশি লাফালাফি করবে, মিডিয়া যখন বেশি লেখালেখি করবে, তখন কি করবে? আবার ভারতকে আক্রমণ করবে এবং ভারতের দিক দিয়ে আপনার এই ট্যারিফ বসাবে, এটা বসাবে। দেখবেন তাহলে মিডিয়াকে আবার ভারতের দিক দিয়ে নিয়ে গেল। আবার দেখবেন ভারতের দিক দিয়ে কিছুদিন এখানে চললো, দেখবেন যে আপনার ভারত এবং এটা পাকিস্তানের সাথে আর একটা যুদ্ধ বাধা দিছে। দেখবেন যে এটা সবই আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই করে। এবং এই সিআই কিভাবে তার প্রত্যেকদিন এক এক কাজ নিয়ে থাকে এবং প্রত্যেকদিন মানুষের মিডিয়া এবং তাদের প্রত্যেকদিন তার ভায়োলেশন নতুন নতুন তাদের শব্দ তৈরি করে, তারা ন্যারেটিভ তৈরি করে যে কিভাবে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করতে। আগে একটা ভেনেজুয়েলাকে প্রেসিডেন্টকে তুলে আনলো, আপনার কদিন আগে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হলো, তারপরে ভারতের উপর ট্যারিফ বসাইলো, তারপরে আপনার ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড
এই যে আইসল্যান্ড এগুলো দখল করতে চাইলো, এখন আবার ইরানের দিকে মুখ নিছে। তাহলে দেখেন যে এই যে রাজনৈতিক খেলা, ভূ রাজনীতিকের খেলা, তাহলে আপনার আমেরিকার গোয়েন্দা সংস্থা দেখেন তারা কিভাবে তাদের গুটিগুলো সাজায়। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।